আরব দেশগুলা যাদের নিয়ে আমরা ভাবি তারা হলো মুসলিম উম্মার নেতা, কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় যে আরব বিশ্বের দেশগুলোর মধ্যে কেউ কেউ হলো ইসরায়েলের সাথে খুবই ভালো সম্পর্ক রাখতেছে, আবার কারোর সাথে আমেরিকার খুব একটা ঘনিষ্ঠতা রয়েছে, আবার কেউ কেউ ইরানের বিরুদ্ধে বা ইরানের পক্ষে। এরকম নানা রকম চিত্র আমরা কিন্তু আরব বিশ্বের দেশগুলোর ক্ষেত্রে দেখতে পাই। সো সেই সব বিষয়ে জানতে হলে আমাদের বুঝতে হবে গালফ রাজনীতি নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব গালফ রাজনীতি সম্পর্কে। গালফ রাজনীতি সম্পর্কে যদি আমরা জানতে পারি বা বুঝতে পারি, তাইলে আমরা আমাদের মুসলিম উম্মার ভবিষ্যৎ সম্পর্কে একটা ধারণা রাখতে পারবো যে আমাদের ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে, বা আরব বিশ্ব তারা তাদের স্বার্থ হাসিল করতে চাচ্ছে নাকি মুসলিম উম্মার জন্য কিছু করতে চাচ্ছে। তো সেই সব বিষয়ে যদি আপনিও জানতে ইন্টারেস্টেড হয়ে থাকেন, তাহলে আপনি আমার সাথে শেষ পর্যন্ত থাকতে পারেন। চলেন শুরু করা যাক। গালফ রাজনীতি বুঝতে হলে প্রথমেই আমাদের জানতে হবে তাদের মধ্যে কেন বিভাজন হয়েছে, বা আজকে আমরা কেন আরব দেশগুলোর মধ্যে এত বিভাজন দেখতে পাই। আমরা যদি একটু শুরুর ইতিহাসের দিকে যাই, তাহলে আপনি লক্ষ্য করবেন গালফ অঞ্চলগুলো আগে ছিল ছোট ছোট একটা শহর, যেগুলোকে এক একটা পরিবার শাসন করত। যেমন কুয়েতের ক্ষেত্রে আল সাবাহ পরিবার, যারা 1718 সাল থেকে শাসন করে আসতেছে। এরপর কাতারের ক্ষেত্রে আল তানি পরিবার, যারা 1820 সাল থেকে সেই দেশটিকে শাসন করে আসতেছে। এরপর বাহরাইনের ক্ষেত্রে হলো আল খালিফা পরিবার, যারা 1780 সাল থেকে সেই দেশটিকে শাসন করে আসতেছে। মজার ব্যাপার হলো 1945 সালের দিকে এই আরব রাষ্ট্রগুলা স্বপ্ন দেখে হলো ঐক্যের। তারা সকলেই চায় যে একসাথে যৌথভাবে কাজ করতে এবং বিশ্বর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে। সেই স্বপ্ন নিয়ে তারা প্রতিষ্ঠা করলো হলো আরব লীগ, যেটার প্রতিষ্ঠার মূল কারণটাই ছিল হলো ইসরায়েল ফিলিস্তিন ইস্যু নিয়ে। যখন দেখা যাচ্ছে যে ইসরায়েল আর ফিলিস্তিন নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে আছে এবং হলো ইসরায়েল ভালো মতোই প্রভাব বিস্তার করতেছে ফিলিস্তিনের উপর, তখন তারা এই স্বপ্ন দেখে যে তারা সবাই ঐক্য হবে, ঐক্য হয়ে তারা বিভিন্ন সিচুয়েশন মোকাবেলা করবে একসাথে, সেই স্বপ্ন নিয়ে তারা আরব লীগ প্রতিষ্ঠা করে। কিন্তু সমস্যাটা দেখা যায় 1970 থেকে 80 দশকের দিকে। তখন তেলের বাজারের প্রভাব বাড়ে, তারপর হলো তাদের মধ্যে বিভিন্ন বিদেশি হস্তক্ষেপ বেড়ে যায়। বিভিন্ন দেশ তাদের সাথে একসাথে যুক্ত হতে চায় বা তাদের উপর প্রভাব বিস্তার করতে চায়। তখন একজন আরেকজনকে দমিয়ে রাখার জন্য তাদের মধ্যে একটা বিভাজনের সৃষ্টি হয়, যে বিভাজনের কারণে তারা আবার সেই আরব লীগটাকে ভেঙে ফেলে এবং তারা বিভিন্ন সন্ত্রাসবাদের সাথে লিপ্ত হয়। এরপর আমরা বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাই, যেমন কি 9/11 দেখতে পাই। এরপর হলো গালফ যুদ্ধ দেখতে পাই, যার ফলশ্রুতিতে আমেরিকার সাথে কিছু কিছু দেশ সম্পৃক্ততা বেড়ে যায় আমেরিকার সাথে, কারণ হলো তারা নিরাপত্তার জন্য আমেরিকার সাথে ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে। সুতরাং পরিশেষে তাদের এই বিভাজনের ক্ষেত্রে আপনি কয়েকটা বিষয় লক্ষ্য করতে পারবেন। প্রথমত হলো দেখতে পাবেন যে তেলের রাজনীতি বা তেল নিয়ে প্রভাব বিস্তার করা নিয়ে একটা প্রতিযোগিতা থাকা নিজেদের মাঝে। এরপর আরেকটা হলো ক্ষমতার একটা লোভ থাকা, তারা একজন আরেকজনকে সবসময় দমিয়ে রাখার যে একটা প্রবণতা ছিল, সেই প্রবণতার কারণে তাদের মধ্যে মূলত এই ভেদাভেদটা সৃষ্টি হয়, বা এই বৈষম্যের কারণে তারা একে অপরের থেকে আলাদা হয়ে যায়, বা তারা যে এতদিন ধরে যৌথভাবে কাজ করার স্বপ্ন দেখছিল সেই স্বপ্নটার বিচ্যুতি ঘটে বা ভেঙে যায়। এরপরে আরেকটা বিষয় না বললে না, সেটা হলো বিদেশি শক্তির প্রভাব। কারণ হলো এখানে নিজেদের তো বিভিন্ন ভেদাভেদ ছিলই, কিন্তু এখানে পাশাপাশি বিভিন্ন বিদেশিদের হস্তক্ষেপ ছিল, যেমন কি চীন, রাশিয়া, আমেরিকার যে একটা প্রতিযোগিতা প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। তো তাদের প্রতিযোগিতা কিন্তু এসব দেশের উপর কিন্তু ভালো একটা প্রভাব ফেলছে। এখন আমরা জানবো গালফ দেশগুলোর মধ্যে প্রধান খেলোয়াড় কারা এবং তাদের গোপন স্বার্থটা কি, সেসব বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। গালফ দেশের কথা বলতে গেলে প্রথমেই উঠে আসে সৌদি আরবের কথা, যেটাকে আমরা মুসলিম উম্মার রক্ষক হিসাবে ধরে থাকি। কারণ হলো মুসলমানদের ইতিহাস ঐতিহ্যে ভরপুর এই সৌদি আরব, কিন্তু রিসেন্ট সময়ে আপনি এই সৌদি আরবকে দেখবেন আমেরিকার সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে, বা তারা আমরা যে প্রতিনিয়ত হোস্ট করতে যাচ্ছি সেই টাকাটাকে তারা আমেরিকার উপর ডালতেছে, বা তারা বিভিন্ন ধরনের অনৈতিক কাজকর্মের সাথে লিপ্ত। সেটা আপনি তাদের বিভিন্ন ইস্যু দেখলেই বুঝতে পারবেন, বর্তমানে যেসব কাজগুলো তারা করে যাচ্ছে আর কি। সো একেতেই বোঝা যায় যে আসলে সৌদি আরব নিজের স্বার্থ হাসিল করতে যাচ্ছে নাকি মুসলিম উম্মার জন্য কিছু করতে চাচ্ছে।
আপনাকে যদি আমি কয়েকটা এক্সাম্পল দিই, যেমন কি আমেরিকার সামরিক পার্টনার হলো এখন সৌদি আরব, এরপর হলো তারা 2030 সালের ভিশন নিয়ে কাজ করতেছে, যেখানে সাথে তারা ইসরায়েলের সাথেও চুক্তিবদ্ধ হয়েছে। সো এই টাইপের, এছাড়াও তারা দেখবেন যে এখন বিভিন্ন আরব লিগ, আরব ফুটবল লিগ তৈরি করছে, যেখানের মধ্যে বিভিন্ন নামি দামি প্লেয়ারদেরকে কিনে আনা হচ্ছে। এরপর নাচ গানের কথা তো বাদই দিলাম, এই টাইপের নানা রকম কাজকর্ম কিন্তু আমরা সৌদি আরবের ক্ষেত্রে এখন লক্ষ্য করলে দেখতে পাই। এর পরের দেশটি হলো ইউএই, যেটাকে আপনারা অনেকে দুবাই নামও চিনে থাকেন। এই দেশটা হলো বর্তমানে কিন্তু ভালোই ডেভেলপ করতেছে নিজেদেরকে, তারা প্রযুক্তিতে বলি বা তাদের পর্যটন খাতের খাতের ক্ষেত্রেও তারা নিজেদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। কিন্তু তারা সরাসরি ইসরায়েলের সাথে সম্পর্কিত, যার প্রমাণ হলো 2020 সালের আব্রাহাম অ্যাকর্ডস। তাদের লক্ষ্য হলো মুসলিম উম্মার কোনো উন্নতি না, তাদের লক্ষ্য হলো তাদের দেশটার প্রতি আরো মানুষকে আকর্ষিত করা, বিনিয়োগ বাড়ানো এবং তাদের পর্যটন খাতটাকে আরো ডেভেলপ করা। এর পরের দেশটার নাম হলো কাতার, যার কথা না বললেই নয়। কাতারটাকে আপনি এমনি উপরের দিক দিয়ে দেখবেন যে ফিলিস্তিন ইস্যুতে তারা একদম খুবই দৃঢ় সমর্থক, ফিলিস্তিনের পক্ষে আছে। আল জাজিরা দিয়ে নিজেদের মতামত দিয়ে ভালোই প্রভাব বিস্তার করতেছে মিডিয়াতে। কিন্তু প্রকৃতপক্ষে আপনি একটা বিষয় দেখলে অবাক হবেন, সেটা হলো যে আমেরিকার সবচেয়ে বড় এয়ারটা অবস্থিত হলো এই কাতারেই। এই টাইপের নানা রকম ব্যক্তিগত স্বার্থ হাসিলের চিত্র আপনি এই আরব দেশগুলোর ক্ষেত্রে দেখতে পাবেন। আমি অত বেশি এক্সপ্লেন করতে চাচ্ছি না, এগুলো আপনার বিভিন্ন নিউজ মিডিয়াতে প্রতিনিয়ত দেখতেই আছেন যে আরব বিশ্বের কি অবস্থা।